ডক্টর ইউনূস ১.৫ বছরের অন্তর্বর্তী সরকারে থাকার সময় ক্ষমতার একেবারে শেষ মুহূর্তে এসে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছিলেন এবং এসএসএফ নিরাপত্তা ৬ মাস তার প্রাপ্তি হলেও সেটাকে মেটিকুলাস ডিজাইনে ১ বছর করেছিলেন। অর্থাৎ নিজেই নিজের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা ১ বছর নিতে চান, ভোগ করতে চান, এরকম ঘোষণা তিনি দিয়েছিলেন। যখন আজকে তার প্রেসিডেন্ট হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, তখন বাতাসে কান পাতলেই শোনা যায় বিভিন্ন আলোচনা, এবং সেই আলোচনার মধ্যে অনেক বড় আলোচনা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে। ডক্টর ইউনূসের ব্যাপারে আগামী মাস থেকেই, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের পর থেকে আগামী মাসেই বড় বড় কিছু ঘটনা ঘটতে চলেছে, এরকম আলোচনা চতুর্দিকে চলছে। এই ব্যাপারে বাংলাদেশের ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী একটা ফেসবুক পোস্টও দিয়েছেন। চতুর্দিকে গুঞ্জন, সালাউদ্দিন শোয়েব চৌধুরী বেশ ক্ষুরধার সাংবাদিক, তার ফেসবুক পোস্ট, এবং তিনি এখন পর্যন্ত যে ব্যাপারগুলো নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন সেগুলো মোটা দাগে আমরা সত্য হতেও যখন দেখেছি। রাষ্ট্রপতির পদত্যাগ, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে একেবারে কনফার্ম তিনি করেছিলেন, শুক্রবারে তিনি পদত্যাগ করবেন, সেটাই ঘটলো। বিদেশ থেকে দ্রুত ছুটে আসলেন স্পিকার। এই ঘটনাগুলো আমরা মিলে যেতে দেখেছি। সালাউদ্দিন শোয়েব চৌধুরী এখন যে কথাটা বলছেন সেটাও কি মিলবে? ডক্টর ইউনূসের ভাগ্যে কি দুর্যোগের ঘনঘটা নেমে আসছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম, সেপ্টেম্বরে রাজনীতিতে অনেক কিছু ঘটবে বলে চতুর্দিকে আলোচনা হচ্ছে। কি আছে সেপ্টেম্বরে আদতে? বলা হচ্ছে যে শেখ হাসিনা তার ডিসেম্বরের মধ্যে ফেরার যে টার্গেট, সেটা সেপ্টেম্বরেই ফিরছেন, এটা প্রায় নিশ্চিত। ভারতীয় গণমাধ্যম, ভারতের বিভিন্ন সাংবাদিক এবং গ্রহণযোগ্য সাংবাদিক, বিতর্কিত না, গ্রহণযোগ্য সাংবাদিকরাই বলছেন সেপ্টেম্বরেই শেখ হাসিনা ফিরছেন। যদি এটা সত্য হয় তাহলে সেপ্টেম্বরে আরও অনেক কিছু ঘটবে। এদিকে চতুর্দিকে গুঞ্জন, সেপ্টেম্বরে ডক্টর ইউনূসের ওপরে বেশ কিছু দুর্যোগ নেমে আসতে পারে রাষ্ট্রীয়ভাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে ভিভিআইপি মর্যাদা, ভিভিআইপি প্রোটোকল, সেটা বাতিল হয়ে যেতে পারে। কেন হঠাৎ করে এই ভাবনাটা তৈরি হলো, এবং সালাউদ্দিন শোয়েব চৌধুরীও কেন এটা ভাবছেন? তার ফেসবুক পোস্টটা দেখে নিন। তিনি ২-৩টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ বলছেন, কিছু সেন্সিটিভ ব্যাপারও বলছেন, সেগুলো আমরা অ্যাভয়েড করতে চাই। মানে বিভিন্ন একটা, বিশেষ করে একটা দেশের রাষ্ট্রদূতের মানে অফিস নিয়ে, সেখানে বিভিন্ন ঘটনা নিয়ে, সেগুলো অ্যাভয়েড করতে চাই টেকনিক্যাল কারণে। কিন্তু তিনি ডক্টর ইউনূস ব্যাপারে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নিয়ে আলোচনা করতে চাই। দেখে নিন তার পোস্ট। সেখানে তিনি বলছেন মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি সুবিধা বাতিল হতে পারে, সেপ্টেম্বরে ঘটবে আরও কিছু ঘটনা, এটা এই শিরোনামে তিনি লিখছেন। তিনি বলছেন ডক্টর ইউনূসের যে ভিভিআইপি সুবিধা, সেই সুবিধাটি বাতিল হয়ে যাবে। সেপ্টেম্বরেই তার মানে ৬ মাস হবে, পূর্ণ হয়ে ৭ম মাস সেপ্টেম্বর। সেই ৭ম মাসে গিয়ে তার যে যদি এই সুবিধা বাতিল হয়ে যায়, তাহলে তিনি ৬ মাসের বেশি সুবিধা ভোগ করতে পারলেন না। এই বাস্তবতায় কি যেতে হবে তাকে? বলা হচ্ছে যে হামের টিকার যে কেলেঙ্কারি, এবং এখন পর্যন্ত প্রায় ৯০০ শিশুর হামে আক্রান্ত হয়ে যে মহামারীর মানে রূপ বাংলাদেশে ধারণ করেছে, ৯০০ শিশুর মতো মৃত্যু হয়েছে, যদিও সেটা সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে আরও অনেক বেশি। সেই ঘটনাকে কেন্দ্র করে একেবারে স্পেসিফিকভাবে এই তার স্পেশাল যে সুযোগ উঠে যাওয়ার পরে তার নামে মামলা হবে বিভিন্ন আদালতে, এবং অনেকগুলো মামলা হবে, এরকমটা বলছেন যে হামিদ টিকা কেলেঙ্কারির ফলে শত শত শিশু নিহত হওয়ার ঘটনায় মামলা হবে ইউনূস, নূরজাহান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে। নূরজাহান মানে তার স্বাস্থ্য উপদেষ্টা এবং তার বহুদিনের সহযোগী গ্রামীণ ব্যাংকের, তার নামেও মামলা হবে, এটা বলছেন। তিনি বলছেন যে ইউনূস গ্যাং সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে দুদকের ফাস্ট ট্র্যাক তদন্ত ও মামলা হবে। অর্থাৎ দুদক খুবই দ্রুত লয়ে তদন্ত শুরু করবে তার বিরুদ্ধে, যে তার এবং তার সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে, বিভিন্ন পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ দুদকে এতদিনে জমা হয়েছে, সেগুলো খুব দ্রুত তদন্ত শুরু হবে, এমনটা বলছেন তিনি। বলছেন যে ইউনূস গ্যাংয়ের সদস্যদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আসতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না যে কেন সেটা হবে। যতক্ষণ পর্যন্ত কারো কোনো অপরাধ আদালতে প্রমাণিত না হচ্ছে, ততদিন পর্যন্ত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন আসবে, কিভাবে আসবে, সেই প্রশ্নটা ব্যক্তিগতভাবে আমারও। এটা মানে মিলছে না, কেন যেন মিলছে না। মানে এত, আপনি যদি কল্পনা করেন কিংবা ভাবেন যে এত কিছু একসাথে হবে, সেটা বোধহয় সত্য নাও হতে পারে। তিনি আরও বলছেন অর্থনৈতিক
খাতে ইউনূস এবং তার গ্যাংয়ের সদস্যদের বিষয়ে ফাস্ট ট্র্যাক তদন্ত হবে। অর্থাৎ অর্থনৈতিক খাতে যে দুর্নীতি কেলেঙ্কারির বহু খবর আমরা শুনছি, সেগুলো নিয়েও তদন্ত শুরু হতে পারে। এবং তিনি বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরের পরে এরকম কিছু ঘটনা দ্রুত লয়ে ঘটতে থাকবে। আরও অনেক দিক থেকেই গত কয়েকদিন থেকেই এই আলোচনাগুলো আমরা মানে বিচ্ছিন্নভাবে শুনছিলাম যে প্রফেসর ইউনূস যদি রাষ্ট্রপতি হতে ব্যর্থ হন, তাহলে এতদিন পর্যন্ত গত 6 মাসে যে ব্যাপারগুলো ঘটেছে, তার নামে মামলা অভিযোগ এগুলো দায়ের করার চেষ্টা করা হয়েছে, সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে, সেগুলোর একটা উল্টো চিত্র এখন দেখা যাবে। অর্থাৎ প্রফেসর ইউনূস যে এখন তার প্রভাব হারিয়ে ফেলেছেন, এটা যখন একেবারে প্রমাণিত সত্য হিসেবে দাঁড়িয়ে গেছে, তখন ব্যাপারগুলো অন্যরকমভাবে ঘটবে। গত 6 মাসে এই রাষ্ট্রপতি হতে পারেন এরকম থিঙ্কিং কিন্তু সমাজের সব শ্রেণীর, সর্বোচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী পর্যন্ত বহু মানুষের মনের মধ্যে কাজ করছিল। অনেকে ভাবছিলেন যে শেষ মুহূর্তে হয়তো বিদেশি চাপে তাকে রাষ্ট্রপতি করতে বাধ্য হতে পারে বর্তমান সরকার, কিন্তু বর্তমান সরকারের খুবই মজবুত রাজনৈতিক অবস্থান আমরা দেখলাম। যে মজবুত রাজনৈতিক অবস্থানের কারণে ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টে বসে 12ই ফেব্রুয়ারির নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন, যেটা সংসদে পর্যন্ত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একেবারে প্রকাশ্যে বলেছেন যে তারা নির্বাচন দিতে চায়নি, তারা যেন নির্বাচন দেয় সেই কারণে বহু বিষয়ে আমরা মেনে নিয়ে হ্যাঁ বলেছে, এবং সেটা শুধুমাত্র এই নির্বাচনটা আদায় করে নেওয়ার কৌশল ছিল। ব্যাপারগুলো যখন স্পষ্ট, তখন অনেক কিছুই আলোচনা হচ্ছিল। এখন দেখার বিষয় যে সত্যিই সেগুলো হয় কিনা। আমরা জানি না সেগুলোর কোনোটাই হবে কিনা, তবে রাষ্ট্রপতি হওয়ার মিশনে তার এই ব্যর্থতা তার এবং তার সহযোগী অনেককেই বিপদে ফেলতে পারে, বিপদে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। এটা খুব একটা উড়িয়ে দেওয়ার মতো না। বলছি না যে এরকম কিছু ঘটবে, তবে এটা আপনি উড়িয়ে দেবেন, এটা তোয়াক্কাই করবেন না, পাত্তাই দেবেন না, সেরকমটা বোধহয় না। এতটা গুজব বোধহয় না, কিছু একটা তো হবে। কিন্তু আমার কেন যেন মনে হয় যে সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে ব্যাপারগুলো বলছেন যে তার উপরে দুর্যোগ নেমে আসবে, মামলা হলে গ্রেপ্তার হওয়া, এটা ওটা অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছেন তিনি, কিন্তু সেগুলো বোধহয় কিছু হবে না। কারণ মামলা হয়তো হতে পারে, তার ভিভিআইপি সুবিধা হয়তো বাতিল হতে পারে, কিন্তু যে ব্যাপারটা হবে না সেটা হচ্ছে গ্রেপ্তার কিংবা বিচারের মুখোমুখি হওয়া। হয়তোবা তার আগেই একটা সিগন্যাল তাকে দেয়া হবে, সেই সিগন্যালে তিনি দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলবো মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে ইউনূস অধ্যায়ের চরম পরিণতি। বাংলাদেশের রাজনীতি এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। বঙ্গভবনের শীর্ষ পদে কি অবশেষে বসতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ঢাকার রাজনৈতিক অলিন্দ থেকে শুরু করে দিল্লির কূটনৈতিক মহলে এখন একই আলোচনা। একদিকে বঙ্গভবনে নির্বাচিত নতুন রাষ্ট্রপতির গমন, অন্যদিকে প্রতিবেশী দেশের পর্দার আড়ালের রাজনৈতিক দাবা খেলা। সব মিলিয়ে এক মহা নাটকীয় মোড়। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশাটা কি কেবলই একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আঞ্চলিক ভূ রাজনীতি আর ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্য? কেন ইউনূস পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এটি আন্তর্জাতিক মহলের কাছে এত বড় বার্তা? ঘটনা প্রবাহের দিকে নজর দেওয়া যাক। রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অভূতপূর্ব রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করল দেশবাসী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ 13 আগস্ট। অনুমোদন ও যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোট গ্রহণ আগামী 20 আগস্ট, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন। এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন সাংবিধানিক রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়া হলো? রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মূলধারার অভিজ্ঞ এবং সর্বজন গ্রাহ্য রাজনীতিককে মনোনয়ন দেওয়ার ঘটনাটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। কারণ এটি স্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রাজনীতির যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলমান রয়েছে তা সঠিক পথে এগোচ্ছে। সুশীল সমাজের কোনো অরাজনৈতিক প্রতিনিধি বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে যদি আবার কোনো রাষ্ট্রীয় অবস্থানে বসানো হতো, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারত, সৃষ্টি হতে পারত নতুন ধোঁয়াশা। চলুন এবার নজর দেওয়া যাক পর্দার পেছনের আসল কূটনৈতিক লড়াইয়ের দিকে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে যা
ঘটেছে তাকে বলা চলে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। কূটনৈতিক অঙ্গনে গত 7 দিন ধরে সবচেয়ে বড় দৌড়ঝাঁপ ছিল কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। এই প্রশ্নে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত অত্যন্ত আগ্রাসী ও দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা চালিয়েছে। ভারতের কূটনৈতিক মহলের মূল লক্ষ্যই ছিল এক বিশেষ নির্দিষ্ট ব্যক্তিকে বঙ্গভবনের দৌড় থেকে যে কোনো মূল্যে থামানো। সূত্রের খবর এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি ভারতের সেই ভূ রাজনৈতিক কৌশল সফল হয়েছে। দিল্লির নীতি নির্ধারকরা স্পষ্টভাবে বার্তা দিয়েছিল বাংলাদেশে তারা এই বিশেষ ব্যক্তিকে আর কোনো বড় নীতি নির্ধারণী বা সাংবিধানিক পদে দেখতে চায় না এবং ভবিষ্যতেও দেখতে দেবে না। ফলে ঢাকার মসনদে ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে ভারত তাদের কূটনৈতিক ওজন পুরোপুরি ব্যবহার করেছে। অপরদিকে ঘরোয়া রাজনীতিতে বিএনপি প্রমাণ করেছে তারা ক্ষমতার রাজনীতিতে ভারসাম্য ধরে রাখতে সিদ্ধহস্ত। অরাজনৈতিক সরকারের মেয়াদ শেষে গণতান্ত্রিক ধারায় ফেরার যে রূপরেখা, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়ে আসা এক বিশাল মাস্টার স্ট্রোক। একই সাথে বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন এই রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনিক ও রাজনৈতিক অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটে গেল। অরাজনৈতিক বা সুশীল সমাজের উপর ভর করে দেশ চালানোর যে চ্যাপ্টার খোলা হয়েছিল তার দিন এখন শেষ। বরং অরাজনৈতিক শক্তিগুলোর জন্য হয়তো রাজনৈতিকভাবে এক করুণ পরিণতি বা চরম ব্যর্থতার বাস্তবতা অপেক্ষা করছে। এবং ইউনূস গঙের কপালে দুঃখ আছে কিনা সেটি এখন বিবেচ্য, কারণ ইউনূস গঙের শাসন আমলের 18 মাস কেমন ছিল, কিভাবে ছিল সেটি কিন্তু বিবেচ্য। ইউনূস বাংলাদেশের আইনের আওতায় আসে কি না সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, কারণ বিশ্ব শক্তি ইউনূসের সাথে নেই। বিশ্ব শক্তির না থাকার বড় নিদর্শন জাতিসংঘ মহাসচিব পদে ইউনূসের অবস্থান নিশ্চিত হয়নি এবং বাংলাদেশি শক্তি তার পক্ষে নেই, সেটির নিদর্শন ইউনূস বঙ্গভবনের বাসিন্দা হতে পারল না। কাজেই ইউনূসের কপালে দুঃখ আছে কিনা সেটি এখন দেখার বিষয়। একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য পেশাদার রাজনীতিকদের হাতেই যে শাসন কাজের লাগাম থাকা উচিত। বিএনপি, প্রতিবেশী দেশ ভারত এবং আন্তর্জাতিক শক্তির এক অদৃশ্য ঐকমত্য যেন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পেল। এবং এখানে আরো একটি কথা বলে নেওয়া ভালো যে এই মুহূর্তে দর্শক আপনারা একটু কান পাতলে খেয়াল করছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রশ্নে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন, আওয়ামী লীগ প্রধানের দেশে ফেরা, এই যে কর্মকাণ্ডগুলো চলছে আন্তর্জাতিক দাবার বোর্ডে, এগুলো সঠিক পথেই চলছে। যদি ইউনূস আজকে বঙ্গভবনে যাওয়ার কার্ড পেতেন, মনোনয়ন পেতেন, তাহলে কিন্তু আমাদের কপালে চিন্তার ভাঁজটা তীব্র থেকে তীব্রতর হতো। আমরা হয়তো আপাতত চিন্তা মুক্ত হলাম এবং বাংলাদেশ যে বিশ্ব শক্তির সহায়তায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে যাচ্ছে, আওয়ামী লীগ ফেরা, শেখ হাসিনা ফেরা, সেই পথটা সুগম হওয়ারই প্রথম পদক্ষেপ একজন রাজনীতিবিদ বঙ্গভবনে যাওয়া। 13ই আগস্টের এই মনোনয়নপত্র জমা দেওয়া কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির পথরেখা নির্ধারণের অন্যতম মাইল ফলক। 20 আগস্টের ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে কে প্রবেশ করছেন তা এখন এক প্রকার নিশ্চিত। জামাত যদিও প্রার্থী দিয়েছে, কিন্তু সেটি যে টিকবে না এটি আপনি, আমি, শিশু, কিশোর সবাই জানে। আর তাই তো তা হয়তো এখন স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। তবে এ কথা নিশ্চিত, অভ্যন্তরীণ রাজনীতির নিয়ন্ত্রণ এবং বাইরের ভূ রাজনৈতিক কূটনীতি দুটি ময়দানে বাংলাদেশ এক নতুন ও উত্তপ্ত বাস্তবতার মুখোমুখি। সামনে আরো অনেক কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। খেয়াল করে দেখুন দর্শক, বাংলাদেশের রাজনীতিতে অনেকখানি অগ্রগতি, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নির্মাণে আমরা কিন্তু অনেক অগ্রগতি দেখতে পাচ্ছি। আজকেও দেখলাম, সামনের দিনগুলোতে আরো অগ্রগতি দেখব। 20 আগস্টের পর থেকে আরো দ্রুত অনেক কিছু পরিবর্তন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশেষে সত্যি সত্যি সকল ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটল। বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা এবং তার মনোনয়নপত্র জমা সবকিছুই হয়ে গেল।
সবকিছুই যখন হয়ে গেল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্টে সয়লাব, বিশেষ করে সবথেকে জনপ্রিয় যে ভাষাটা, সেই ভাষাটা হচ্ছে ডক্টর ইউনূসের নানা ধরনের কার্টুন মানে পোস্ট করে বলা হচ্ছে, কাঁদো মহাজন কাঁদো। তার মানে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার যে ব্যাপারটা, আমরা যদিও গতকালকেই আপনাদেরকে কনফার্ম করেছি, গতকালকে আনুষ্ঠানিকভাবে কনফার্ম করেছি, কিন্তু তার অনেক আগেই আমরা আপনাদেরকে নিশ্চিত করেছি যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না। অবশেষে সেটাই হলো। আমরা সবসময় চেষ্টা করি যে একেবারে ডেফিনিট তথ্য ছাড়া কথা না বলতে। প্রফেসর ইউনূসের পক্ষে নানা ধরনের লবিং শেষ পর্যন্ত ছিল, এবং গত 2 দিন আগে পর্যন্ত এই লবিং ছিল। আজকেও একটা টান উত্তেজনা ছিল যে যেহেতু রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম আলমগীরের নাম অলরেডি নানা দিকে আলোচিত হয়ে গেছে এবং বিএনপির মনোভাবেও স্পষ্ট হয়েছে তিনিই রাষ্ট্রপতি হচ্ছেন, সেটা সত্ত্বেও কেন আজকে শেষ দিনে, যখন আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, সেই দিনে এসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কেন ডাকা হলো? তার মানে কি একেবারে শেষ মুহূর্তে এসে বিএনপি সিদ্ধান্ত পরিবর্তন করতে চাইছে? কারণ এর আগের স্থায়ী কমিটির মিটিংয়ে সবাই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে দায়িত্ব দিয়েছিলেন যে রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত আপনি নেবেন। তাহলে স্থায়ী কমিটির বৈঠক আবার প্রয়োজন হলো কেন? সেটাকে কেন্দ্র করে সকাল থেকে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি চলছিল। এর মাঝে আরেকটি নাম আবারও ছড়িয়ে পড়ে। সেই নামটি কি এবং শেষ পর্যন্ত কি হলো? রাষ্ট্রপতি ইস্যুতে প্রফেসর ইউনূসকে ঘিরে কি হচ্ছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি ফাইনাল ব্যাপারটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম শেষ মুহূর্তে যে উত্তেজনাটা তৈরি হয়েছিল এবং যে নামটা আবার নতুন করে ছড়িয়ে পড়েছিল, সেটা হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তার নাম আবারও আলোচনায় এসেছিল এবং এরকম প্রচারও করা হচ্ছিল যে শেষ মুহূর্তে নাসিমুল গনিকে আজকেই মানে ব্যাক ডেটে, হয়তো গতকালকের ডেটে অবসর দেয়া হবে এবং কিংবা তিনি পদত্যাগ করবেন, করে আজকে রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণা হবে। এরকম কারণেই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। মির্জা ফখরুলের নামটা শেষ মুহূর্তে এসে পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার ইউনূস সমর্থকরাও কিন্তু আশা ছাড়েননি, হাল ছাড়েননি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমরা সর্বশেষ যে তথ্য নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেয়া, তার মনোনয়নের ব্যাপারে ডক্টর আব্দুল মঈন খান প্রস্তাবক, সমর্থক গয়েশ্বরচন্দ্র রায়, ছবিটা দেখে নিন, তার মনোনয়ন পত্র প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে হস্তান্তর করছে। এই ছবিটা যখন গণমাধ্যমে এসে গেছে, তখন আমরা একেবারে ফাইনালি নিশ্চিত হয়েছি যে ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। এর আগে 18 জন রাষ্ট্রপতি হয়েছেন, কেউ কেউ মেয়াদ পূর্ণ করতে পেরেছেন, কেউ পারেননি। এরকম বাস্তবতায় ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন এবং ঠিক সেই মুহূর্তে হচ্ছেন যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে। ফখরুল ইসলাম আলমগীরকে ভারত বিদ্বেষী রাজনীতিবিদ হিসেবে আমরা কখনোই দেখিনি। তার মানে ভারতের ব্যাপারে একটা সফট থিঙ্কিং তার রয়েছে। ডক্টর ইউনূসের আমলেও কলকাতার একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি, যেখানে তিনি ভারত সম্পর্কে পজিটিভ কথা বলেছিলেন, কলকাতায় বইমেলায় যাওয়ার স্মৃতি রোমন্থন করেছিলেন, ফুচকা খাওয়ার স্মৃতি রোমন্থন করেছিলেন। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানে কৌশলগত কারণে রাষ্ট্রপতির জায়গায় যাকে ভাবা উচিত, একজন সফট মাইন্ডের মানুষ, যিনি কোনো বিদ্বেষী রাজনীতি করবেন না, কিংবা দেশের প্রধান যিনি, তার মনোভাবের মধ্যে কোনো নির্দিষ্ট দেশের উপরে বিদ্বেষ থাকবে না, সেরকম একজন ব্যক্তিকেই বিএনপি শেষ পর্যন্ত খুঁজে নিল। বিএনপিতে আরও অনেক লোক কিন্তু ছিলেন যারা কট্টর ভারত বিদ্বেষী রাজনীতি করেন, কিন্তু মির্জা ফখরুলকে বেছে নেওয়া এটারও একটা কারণ কিনা যে তিনি ভারত বিদ্বেষী নন, সেটাও একটা বড় কারণ হতে পারে। সকাল থেকে যে নাসিমুল গনির আলোচনাটা চলছিল মন্ত্রিপরিষদ সচিব, সেই আলোচনাটা আদতে ধোপে টেকেনি। আজকে সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক করলো বিএনপি এবং সেই বৈঠক পরবর্তী রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন এবং প্রথম তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হতে চলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তাহলে মহাসচিব কে হচ্ছেন, তিনি বলেছেন প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখবেন, কোন উপায়ে কিভাবে কি হবে সেটা তিনি ভালোভাবে বুঝবেন। এখন মির্জা ফখরুল দলীয় পদ থেকে
স্থায়ী কমিটির পদ, মন্ত্রিপরিষদ সদস্য থেকে এবং মানে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও সম্ভবত পদত্যাগ করতে হয়, কারণ রাষ্ট্রপতিকে একজন নিরপেক্ষ, মানে মির্জা ফখরুল তো আর নিরপেক্ষ মানুষ না, তারপরেও মানে পদগত দিক থেকে একজন নিরপেক্ষ মানুষ হতে হয়। সেই কারণেই সব ধরনের জায়গা থেকে তাকে পদত্যাগ করতে হবে এবং সেটা তিনি পদত্যাগ করে ফেলেছেন, অলরেডি করে ফেলেছেন এবং তার মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। তার মানে 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, ওদিকে অলি আহমেদের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। 20 তারিখে নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতি হচ্ছেন তখন আমরা সেরকম একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যখন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা উত্তেজনা তৈরি হচ্ছে এবং শেষ মুহূর্তে মানে এরকম চেষ্টা চলেছে যে প্রচণ্ড ভারত বিদ্বেষী ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করেই ছাড়বে তার পক্ষের মানুষজন, এবং আন্তর্জাতিক লবিংটা প্রচণ্ড আকারে চলছিল। দেশে প্রফেসর ইউনূসের যে লোকজন রয়েছে, মানে বাহিনী যারা রয়েছে, তারা প্রচণ্ড পিআর প্রমোশন করছিলেন। প্রফেসর ইউনূসের আশীর্বাদে আমেরিকাতে প্রেস মিনিস্টার হিসেবে যিনি কাজ করছেন তার চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে, তার চাকরি মেয়াদ রিনিউ হচ্ছে না, সরকার তাকেও রাখছে না, এরকম খবরও আমরা পাচ্ছি। চতুর্দিক থেকে ডক্টর ইউনূস কেন্দ্রিক যে আলোচনাটা হচ্ছে, সেখানে সব থেকে বড় আলোচনাটা এবার শুরু হয়েছে, যেহেতু ফাইনালি তিনি আর রাষ্ট্রপতি হতে পারলেন না, সেহেতু এবার তার বিরুদ্ধে যত অভিযোগ অন্তর্বর্তী সরকার আমলে মানে দেশের মারাত্মক ক্ষতি যে যে ইস্যুতে তিনি করেছেন, বিশেষ করে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি, হামের টিকা নিয়ে কেলেঙ্কারি এবং এখন পর্যন্ত প্রায় 900 শিশুর মৃত্যু, এই ব্যাপারগুলো যেগুলো হয়েছে, সাথে রয়েছে বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের যে উত্থান, সেই উত্থান, তার দায়িত্ব নেওয়ার পর থেকে জেল থেকে যত উগ্রবাদী সদস্য রয়েছে তাদের সবাইকে মুক্ত করে দেয়া, তাদের জামিনের ব্যবস্থা করা, তিনি এবং আসিফ নজরুল মিলে এই যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে, সাথে দুর্নীতির সাম্রাজ্য গড়া, অবৈধভাবে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে নিজের কর মওকুফ করে নেওয়া, নিজের প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স দেয়া, এরকম বহু ইস্যুতে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এখন কি তাহলে মানে এখন হয়তো সম্ভব নয়, কিন্তু আর 6 মাস পরে কি তাহলে, যখন তার এসএসএফ নিরাপত্তা অর্থাৎ ভিভিআইপি পার্সন আর তিনি থাকবেন না, এসএসএফ নিরাপত্তাও থাকবে না, তখন থেকে কি বাংলাদেশের বিভিন্ন আদালতে একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা শুরু হবে? নাকি ততদিনে তিনি আসলে দেশেই থাকবেন না, তিনি মানে মন্ত্রটা বুঝে গেছেন, এই দেশের মানুষ তাকে আর গ্রহণ করছে না, এবং তাকে গ্রহণ না করার কারণ তিনি নিজেই তৈরি করেছেন। 1.5 বছরের শাসনামলে দেশে চাকরির বন্যা বইয়ে যাবে, তিনি তার মেটিকুলাস প্রেস সেক্রেটারিকে দিয়ে বলিয়েছিলেন, তিনি নিজে বলেছিলেন দরখাস্ত আসছে আমাদের কাছে, প্রচুর দরখাস্ত আসছে। সেদিন আব্দুল নূর তুষার তো মানে কি বলবো যে মজা করে বলেই ফেললেন যে আমাদের দেশে 3টা বন্যা, একটা হচ্ছে মানে প্রাকৃতিক বন্যা, নদীতে বন্যা আসে, আর একটা হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যা, আর একজন হচ্ছে শফিকুল আলম, যিনি চাকরির বন্যা মানে কথা বলেছিলেন, এবং তাকে চাকরির বন্যা হিসেবে বলা যেতে পারে। এই যে চাকরির বন্যা বইয়ে দেওয়ার মুখের কথার ফুলছড়ি, এর পরিপ্রেক্ষিতে আমরা দৃশ্যমান কোনো ব্যাপার যখন দেখিনি, তখন তার বিরুদ্ধে এত অভিযোগ, সেই অভিযোগের ব্যাপারে কি এখন আনুষ্ঠানিকভাবে আদালতে, থানায় মানুষ সংক্ষুব্ধ হয়ে অভিযোগ দায়ের করতে পারবে? আমরা গত 2 বছরে কিন্তু দেখেছি একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সবগুলোই খারিজ করে দেয়া হয়েছে।